নীতি বাংলার মানুষ তার জন্য ভুগতে হচ্ছে। লক্ষ লক্ষ ছেলেকে বাইরে চলে যেতে চাকরি করতে। আমাদের এখানকারও আছে অনেক। আমি দিল্লিতে যাই, অন্য জায়গায় গেছি। এই যে হীরের কাজ, সোনার কাজ যারা করে আমাদের বাংলার ছেলে, খুব ভালো কারিগর। বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকার বিদেশি মুদ্রা আসছে। বড় বড় হীরে ব্যবসায়ী আছে, কিন্তু কারিগর কারা? বাংলার ছেলে। আমাদের এই জেলা উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, এই যে হুগলি, মেদিনীপুরে সবচেয়ে বেশি 25 লক্ষ এরকম ছেলে আছে যারা সোনার হীরের কাজ করে। হায়দ্রাবাদে আছে, বেঙ্গালুরু আছে, চেন্নাই, মুম্বাই, সুরাট ভর্তি। তারা কোনো প্রতিষ্ঠিত হয়ে গেল, কিন্তু এখানে একটা হাব তৈরি করা গেল না যারা এখানে কাজ করতে পারে। খালি পার্টি, খালি সংগঠন, কাটমানি আর সিন্ডিকেট, এই করতে করতে আজকে বাংলা শেষ। তাই বাংলার পরিবর্তন চাই। আমরা এই জন্য পরিবর্তন চাই যে আমাদের ছেলেদেরকে বাইরে চাকরি করতে যেতে হবে না, বাড়ি ঘর। আমরা এই জন্য পরিবর্তন চাই, এখান থেকে পড়তে চেন্নাই যেতে হবে না। আমরা চাই এখানে হসপিটাল ডাক্তার হোক। এই হসপিটাল আছে, ডাক্তার পাবেন না, নার্স নেই, ওষুধ নাই, কেউ ভয় যায় না সরকারি হসপিটালে, নিজের খরচা করে প্রাইভেট হসপিটালে যায়। তো হসপিটাল আছে, ডাক্তারও থাকবে। স্কুল আছে, মাস্টার নেই, 10 বছর ধরে অ্যাপয়েন্ট হয়নি। ছেলে বলে কি পড়বে? মিড ডে খাচ্ছে মিল আর চলে আসছে বাড়ি। আজ দেখুন থানা আছে, পুলিশ নেই, সিভিক পুলিশরা থানা চালাচ্ছে। আইন শৃঙ্খলা কোথায় থাকবে? কেন মহিলাদের গায়ে হাত দেবে না? সন্ধ্যা হলে আমাদের ভয় হয়, বাড়ির মেয়েরা বাইরে গেছে, ঠিকঠাক ফিরবে তো? মেয়ের টিউশন গেলে, স্কুল গেলে আমাদের ভয় হয়, ঠিকঠাক ফিরবে তো? কি ভয়ে ভয়ে থাকবো বলে দিদিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলাম? এই তো বসে আছেন বোনেরা মায়েরা, 11 সালে লাইনে রোদ্রে দাঁড়িয়েছিলেন ভোট দেবেন, দিদিকে চাই, পরিবর্তন চাই। দিদি তো এলেন, দিদি আসার পরে দুর্ভাগ্য শুরু হলো, খুন ধর্ষণ বেড়ে গেছে। মহিলাদের উপর ধর্ষণ হয় বলে মেয়েটা চরিত্র খারাপ। পার্ক স্ট্রিটে কলকাতার মধ্যে এই ঘটনা ঘটলো, ধর্ষণ হলো। দোষীদের ধরার হিম্মত নেই, কারণ তারা তার ভোট দেয়। তাই মহিলার চরিত্র খারাপ, দিদিমণি সার্টিফিকেট দিচ্ছেন। সার্টিফিকেট চাওয়ার জন্য আপনাকে ভোট দিচ্ছেন নাকি? একজন মহিলা অফিসার নিয়োগ করা হলো, তিনি ধরে নিয়ে গেল সব বদমাশগুলোকে। 2 দিন পরে তারা বেল পেয়ে গেল, কিন্তু ওই অফিসারকে ট্রান্সফার করে গ্যারেজ করে দেওয়া হলো। পুলিশের মনোবল কোথায় থাকবে? আর তাই পুলিশ কাজ করে না। আর কাজ কি করবে? পুলিশকেই তাড়া করে মারছে, গাড়ি ভেঙে দিচ্ছে, থানায় আগুন দিয়ে দিচ্ছে। পুলিশের সুরক্ষা নেই, তারা আমাদের কি সুরক্ষা দেবে? একবার আপনাদের মনে আছে না জানি না, পেপারে বেরিয়েছে এক জায়গায় মহিলা পুলিশ পোস্টিং হয়েছে, গন্ডগোল হয়েছে বলে। আর মহিলা পুলিশের জন্য পুলিশ আবার পোস্টিং হয়েছে তার সুরক্ষার জন্য। তো পুলিশের সুরক্ষার জন্য আবার পুলিশ পোস্টিং করতে হয়, সেখানে আমাদের কি সুরক্ষা থাকে? এইখানে কামদুনি, আমাদের বাড়ির পেছনে কামদুনি থেকে কৈজুড়ি বর্ডার এলাকা, একাধিক জায়গায় ধর্ষণ আর খুন হয়েছে। একটা লোক সাজা পেয়েছে? একজন? প্রত্যেক দিন জেলায় জেলায় খুন ধর্ষণ হচ্ছে মহিলাদের উপরে। হলদিয়াতে মা মেয়েকে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হলো, গঙ্গারামপুরে তাই পুড়িয়ে দেওয়া হলো। একাধিক জায়গায় হচ্ছে নৃশংস ঘটনা। কোন সেই যারা করছে তারা নেতার সঙ্গে ছবি তুলছে। কে গায়ে হাত দেবে? পুলিশের হিম্মত আছে কারো গায়ে হাত দেবে? ট্রান্সফার হয়ে যাবে, চাকরি চলে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। অথচ এই ধরনের ঘটনা অন্য রাজ্যেও কম বেশি হয়। উত্তরপ্রদেশে নাকি কোনো একটি মেয়ের ধর্ষণ হয়েছে, সে নিজেই জানে না ধর্ষণ হয়েছে কিনা। দিদিমণি হেঁটে ক্লান্ত হয়ে গেলেন, ঘেমে গেলেন, ধর্ষণ চলবে না। আপনার বাড়ির পেছনে হচ্ছে, আপনি কি করেছেন? কালীঘাটে ঘটনা ঘটেছে, কি করেছেন? 60 থেকে 70 বছরের কোনো মহিলা আজকে সুরক্ষিত নন পশ্চিমবাংলায়। এই জন্য কি আমরা করেছেন? আপনারা করতে পারেন না? এর চেয়ে দুর্ভাগ্যের কি হবে? এর পরিবর্তন চাই। সিভিক পুলিশ 2 লক্ষ কাজ করছে, 6000 টাকা থেকে 8000 করে দিয়ে ধন্য করে দিয়েছেন। 15 বছর ধরে সিভিক পুলিশরা কাজ করছেন, তাদের বেতন বাড়ে না। বয়স হয়ে গেল, ঘর সংসার হচ্ছে, কি করে সংসার চলছে? সবাই এখন আর কোনো পার্মানেন্ট পোস্ট নেই। সব 7.5 লক্ষ ছিল পার্মানেন্ট এমপ্লয়ি পশ্চিমবঙ্গে, 3.5 নামিয়ে দিয়েছেন। কোনো পার্মানেন্ট এমপ্লয়ি না হয়। পুলিশের পোস্ট বাকি, সরকারি কর্মচারীর পোস্ট বাকি, ফায়ার ব্রিগেডে বাকি, টিচারের বাকি, পোস্টিং হচ্ছে না। বলছে বেতন নেই। যাচ্ছে কোথায় বেতন? 3 গুণ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার আগের চাইতে। কোথায় যাচ্ছে? ভাইদের পেট বড় হয়ে যাচ্ছে, ধীরে ধীরে সব ঢুকে যাচ্ছে ওখানে, আর কিছু পাচ্ছে না, রেশনও খেয়ে নিচ্ছে। তাই বন্ধুগণ, এর পরিবর্তন দরকার আছে। বাংলা ভারতীয় নেতৃত্ব করে আমরা এক সময় IAS IPS পাঠাতাম, ডাক্তার ইঞ্জিনিয়ার পাঠাতাম, সায়েন্টিস্ট পাঠাতাম, প্রফেসর পাঠাতাম, আর এখন মাইগ্রেন্ট লেবার পাঠাচ্ছে। লক্ষ লক্ষ ছেলে অশিক্ষিত চাকরির জন্য চলে যাচ্ছে, লেবারের চাকরি করছে। তামিলনাড়ু থেকে পাথর ভাঙছে, কেরালায় গিয়ে বাগানে কাজ করছে। বাংলার ছেলেরা কি করবে? রোজ 400-500 টাকা চাই, ঘর সংসার চলবে কি করে? এখানে কাজকর্ম নেই, চাকরি বাকরি নেই, লুট হয়ে যাচ্ছে। দিদিমণি সারা বছর দেখবেন মেলা, খেলা, দুর্গাপুজো, কালী পুজো উদ্বোধন করেই বেড়াচ্ছেন। বেরোচ্ছেন না করোনাতে, বাড়িতে বসে 100টা পুজো উদ্বোধন করে দিলেন। কোনো কলকারখানা উদ্বোধন করতে দেখেছেন? জম্মু জায়গায় কলকারখানা, দিদিমণি কারখানা উদ্বোধন করে বন্ধ হয়ে গেছে সব। কেউ এখানে করতে আসে না, প্রাণেরও ভয় আছে।
যে একটা ইট গাঁথবে, এক ভাই সোজাই দিয়েছ মালকড়ি, ইট গাঁথছ, সকালে একজন বিকালে একজন, তার চাকরি করবে কি? লোন নিতে যাবে আর ওখানে আগে কাটমানি দাও, না লোন পাবে না। এই তো অবস্থা চলছে। এতদূর সিন্ডিকেট রাজ হয়েছে, নেতাজি সুভাষচন্দ্রের পরিবারকেও ছাড়েনি, আর তারা বাড়ি করতে একটু বাড়িয়েছেন, তার থেকে কাটমানি নিয়ে চলে গেছে। বিশ্বভারতীকেও ছাড়েনি, দিয়ে দেওয়াল ভেঙে দিচ্ছে, জায়গা দখল করে নিচ্ছে, দোকান বসিয়ে দিচ্ছে। কি বাকি থাকলো? আর চরম সীমায় পৌঁছে গেছে। বাংলার মানুষের মাথা নত হয়ে গেছে। দুর্নীতি গ্রাস করে নিচ্ছে পুরো বাংলাকে। লজ্জা করে বাঙালি হিসেবে পরিচয় করতে। তাই বাংলার পরিবর্তন দরকার আছে। খালি ক্ষমতা নয়, সার্বিকভাবে শিক্ষায় পরিবর্তন দরকার, শিল্প আনতে হবে, অর্থনীতি পরিবর্তন হবে, আইন শৃঙ্খলা পরিবর্তন করতে হবে। মানুষ যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, নিজের মতো রাজনীতি করতে পারে, কথা বলতে পারে। তার জন্য আমরা লড়াই করছি, তার জন্য পরিবর্তনের চেষ্টা করছি। এই পরিবর্তনে সবাইকে সামিল হতে হবে। এটা কোনো পার্টির কাজ, এটা সমাজের সবার কাজ। আমরা এখানে স্বাভিমানের সঙ্গে, সম্মানের সঙ্গে গণতান্ত্রিক অধিকার নিয়ে বাঁচতে চাই। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এখানে থাকুক, এখানে কাজকর্ম করে খাক। বুড়ো বাবা মাকে ওষুধ খাওয়ার লোক নেই, চাকরি করতে গুজরাট চলে গেছে। কেন এই অবস্থা হলো আজকে? বাংলা ছেড়ে সব চলে যাচ্ছে। এত বড় শহর লেগে যান, একটা যুবক ছেলে খুঁজে পাবেন না আপনি। ভাই পড়াশোনা না, চাকরির জন্য বাইরে। কোথায় যাবো আমরা? আজ সারা দেশের লোক বাংলায় চাকরি করতে, ব্যবসা করতে আসতো। তারা তো আসা বন্ধ করেছে। এখন আমাদের ছেলেপুলেরা বাড়ি ঘর ছেড়ে খালি করে চলে যাচ্ছে। সব যুবকরা যদি বাংলার বাইরে চলে যায়, বাংলার উন্নয়ন কি করে হবে? উন্নতি কি করে হবে? তাই বাংলার পরিবর্তন দরকার। তাই সব পার্টিকে আপনারা সুযোগ দিয়েছেন 70 বছর 75 বছর ধরে। ভারতীয় জনতা পার্টির অধিকার আছে একবার কাজ করে দেখাবার। আমরা কথা দিই, কথা রাখি। একবার হাত জোর করে ভোট চাইতে যাই, লোক যদি জিতিয়ে দেয়, আমাদের যেতে হয় না, লোক নিজের থেকে ভোট দেয়। তাই বারবার জিতছি আমরা। তা পশ্চিমবাংলায়ও সেই সুরাজ আনতে চাই আমরা। মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই। তাই লড়াই করছি। তাই 132 জন শহীদ হয়েছেন। তাই এত লোক ঘর ছাড়া আছে পুলিশের অত্যাচারে, হাজার লোক জেলে আছে। আমার উপরেই 35-40টা কেস, আমি জানি না কোথায় কোথায় হয়েছে। যে জেলায় যাই এসে শুনি একটা কেস করে দিয়েছে, যে থানা দিয়ে পার হয়ে যায় একটা কেস করে দেয়। দিদিমণি দেওয়ার কিছু নেই আর, কেস ছাড়া সব নিয়ে নিয়েছেন, ছাড়িয়ে নিয়েছেন আমাদের কাছ থেকে। তাই অধিকার চাই, বাংলাকে আমরা নিজের মতো তৈরি করতে চাই, বাংলার গৌরব ফিরিয়ে আনতে চাই। বাঙালি সম্মানের সঙ্গে বাঁচবে, বাঙালি ভারতবর্ষকে আবার নেতৃত্ব করে এরকম বাংলার পরিবেশ করতে চাই। তাই আমরা গ্রামে গঞ্জে সকাল থেকে রাত আমাদের কর্মীরা কাজ করছেন। আপনাদের সহযোগিতা চাই, আশীর্বাদ চাই। যেরকম হিম্মতের সঙ্গে বেরিয়ে এসে লোকসভায় ভোট দিয়েছেন, 2,30,00,000 ভোট পেয়েছি আমরা, 18 জন সাংসদ জিতেছেন। বিধানসভা একবার করতে হবে। অনেকে প্রশ্ন করেন, দাদা ভোট দিতে পারবো তো? ভোট এলেই চিন্তা, ভোট দিতে পারবো কিনা। কেন দেবেন না? ভোটার লিস্টে নাম আছে, আপনি এখানকার ভোটার কার্ড আছে, কেন পারবেন না? বলে বাড়ি থেকে বেরোতেই দেন। সকাল থেকে বুথে বম পড়তে আরম্ভ করে, পুলিশ দাঁড়িয়ে দেয়, গুন্ডারা মারপিট করে, মহিলাদেরও ছাড়ে না। আমি বলে যাচ্ছি আপনাকে, এবারের বিধানসভার ভোট কিন্তু অন্যরকম ভোট হবে। প্রত্যেকটি নাগরিক ভোট দেবেন, তার দায়িত্ব আমাদের। এখানকার লোকাল পুলিশকে কোনো বুথে যেতে দেবো না, রাজ্য পুলিশ কোথাও যাবে না, কোনো গুন্ডাকে বাড়ির থেকে বেরোতে দেবো না। আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, কেন্দ্রের পুলিশ আসবে, প্যারামিলিটারি ফোর্স আসবে, ভোটের আগেই আসবে, পেট্রোলিং করবে এখানে, আর বুথ পাহারা দেবে। আপনি যাবেন, লাইনে দাঁড়াবেন, ভোটার কার্ড দেখাবেন, ভোট দেবেন, বাড়ি আসবেন। যারা লোক গতবারে ভোট লুট করেছিল তাদেরকে এখন থেকে শুনিয়ে রাখুন, যদি হসপিটাল যেতে না চাও তাহলে বুথের কাছে যেও। আর আমরা বলি না, করি। সিপিএম 25 বছর রাজত্ব করেছে, ত্রিপুরাতে এরকম সন্ত্রাস ছিল, আজকে কি খুঁজে পাবেন কাউকে? সব শান্তি হয়ে গেছে। উত্তরপ্রদেশ, বিহার বছরের পর বছর আমরা দেখেছি, ছোটবেলা থেকে জঙ্গল রাজ চলতো, মাফিয়ারা 50টা গাড়ি নিয়ে র্যালি করে যেত, এসপি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, হাত দিতে পারতো না। আর যান, কোন মাফিয়া, কোন গুন্ডা হয় জেলে, নাহলে ওই রাজ্যের বাইরে, নাহলে ভগবানের কাছে গেছে, মাঝখানে কোনো রাস্তা নেই। আর যোগীজি ঘোষণা করেছে, ভাই 3 দিন সময় দিচ্ছি, হয় উত্তরপ্রদেশ ছাড়াও, নাহলে জেলে ভাত খেতে হবে। কিছু জেলের ভিতরে গেছে, কিছু বাংলার এখানে চলে এসছে মাফিয়াগিরি করতে। যারা কথা শোনে না তারা পুলিশের গুলি খেয়েছে। গরিব মানুষ, সাধারণ মানুষের অধিকার আছে নিজের দেশে নিজের মতো বাঁচার। কেউ যদি বাধা দিতে আসে তার সঙ্গে সব ব্যবহার করবে। এটা করেছি আমরা, দেখিয়েছি, তাই মানুষ বিশ্বাস করেছে। আমরা চাইবো পশ্চিমবাংলায় বিজেপিকে আবার সুযোগ দিন। বিজেপি যে কথা দেয় কথা রাখে, আমরাও কথা রাখতে চাই। বাংলার উন্নয়ন করে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। তাই লড়াই করছি, সবাই মিলে লড়বো, সোনার বাংলা করবো। সবাই মিলে লড়বো, সবাই মিলে লড়বো। ধন্যবাদ।
করলে বিজেপি জিতে যাবে। ইলেকশন তো হবেই আজ হোক কাল, বিজেপি তো জিতবেই। কতদিনের পেছনে দরজা দিয়ে লুট করবে না। আজকে এত ভয় দিদিমণির, স্কুলের যে কমিটি নির্বাচন হচ্ছে না, ক্লাবে নির্বাচন হচ্ছে না, সোসাইটি হচ্ছে না, ব্যাংকে হচ্ছে না, পুরসভা নির্বাচন হচ্ছে না। 21-এর নির্বাচন তো হবেই বিধানসভা, তখন কোথায় যাবেন? তখন তো সামনে আসতে হবে। বন্ধুগণ, যারা গণতন্ত্র মানে না, গণতন্ত্রকে হত্যা করেছে, গরিব মানুষের অধিকার গ্রহণ করে তাদের থাকার অধিকার নাই। আজকে কাশ্মীরে নির্বাচন হয়ে গেল, রাজস্থানে পঞ্চায়েত নির্বাচন হলো, আসামে বড় কাউন্সিলের নির্বাচন হলো, হায়দ্রাবাদে কর্পোরেশন ইলেকশন হলো, আপনারা দেখলেন। আর সব জায়গায় বিজেপি জিতছে। দিদিমণি আরো ভয় পেয়ে গেছে যে বিজেপি সুনামি চলছে, আমাকে উড়িয়ে নিয়ে যাবে। লোকসভা নির্বাচন হলো, আমরা যে 18টা সিট জিতে গেছি, দিদিমণি বলছিল ইভিএম মেশিনের গন্ডগোল আছে। কলকাতায় মিছিল বার করলেন, ইভিএম নয় ব্যালট চাই, বড় বড় লেখা, এখন হয়তো পাবে। আচ্ছা, যতক্ষণ ব্যালট ছিল তখন ব্যালটে আপনি জিতেছেন, ঠিক ছিল। 11 সালে ইভিএম এ আপনি জিতেছেন, ঠিক ছিল। যে বিজেপি জিতলো গন্ডগোল। তার 6 মাসের মধ্যে হাইকোর্টের নির্বাচন হলো, 10,000-এর বেশি উকিল ভোট দিলেন, ব্যালটে ভোট হলো, দিদিমণি হেরে চিট। 15টার মধ্যে 8টা সিট আমাদের, অ্যাসোসিয়েশন আমাদের আছে। এবার দিদি কোথায় যাবেন? বলছে নির্বাচন করবো না, করলেই তো হেরে যাবো। এত বিজেপির ভয়, বিজেপির ভয়ে এখন বাঘ আর ইঁদুর একই গাছে উঠেছে। আপনারা জানেন যে কৃষকদের জন্য নতুন আইন হয়েছে। 140 বছর পরে, ব্রিটিশ আমলের আগে থেকে সেই আইন চলছিল। গরিব কৃষকরা আজ তারা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত বছর ধান সরকার মূল্য দিল 1720 টাকা, 1200 টাকার বেশি কোনো কৃষক বিক্রি করতে পারেনি। সেইটা দালালরা, দিদি ভাইরা নিয়ে গিয়ে 1700 টাকা বিক্রি করে 500 টাকা কাটমানি পেয়েছে কুইন্টালে। ভাই কন্ট্রোল করেন, মোবাইল কার নেই হচ্ছে। বন্ধুগণ, এবারে সরকার দেখেছে যে ক্ষতি হয়ে যাচ্ছে কৃষকদের, তাই 1868 টাকা কেন্দ্র সরকার সহায়ক মূল্য দিয়েছে ধানের। কেউ 1200-1300 টাকা বেশি পায় না। ফোড়েরা কিনে নিয়ে যায়, কৃষকদের কাছ থেকে ধান কেনা হয় না, রোজ যায় ফিরে আসে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই 6000 টাকা বছরে দেওয়া হয়েছে। আলু কত করে কিনলেন আপনারা এবারে? 45 টাকা। এখান থেকে 50 কিলোমিটার যান ডানকুনি, ডানকুনি, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুরে আলু চাষ, অর্ধেক আলু দেশের চাষ হয়। আমাদের চাষিরা গত বছর 5 টাকা কিলো বিক্রি করেছে। 4 টাকা খরচা হয়, 1 টাকা লাভ হয়। 1 কুইন্টালে 100 টাকা লাভ। সেই আলু তারাই 45 টাকা কিনেছেন, 1 কিলোতে 40 টাকা লাভ। কারা করলো? এই মাঝখানে যারা ফোড়েরা আছে, যারা টিএমসির কার্যক্রমে প্রোগ্রামেতে বিরিয়ানির প্যাকেট দেয়, বড় বড় গাড়ি করে ঘরে, এই 40 টাকা যে কাটমানি, 20 টাকা কালীঘাটে, 20 টাকা নিজের পকেটে। ধানেতে 500-600 টাকা 1 কুইন্টালে কাটমানি, 250 টাকা কালীঘাটে, 250 টাকা নিজের পকেটে। চাষিদের লুট করা হচ্ছে। আমি গত সপ্তাহে কাটুয়া গেছিলাম, পূর্বস্থলী, গঙ্গার ওপাশে পেঁয়াজ চাষ হয়। পেঁয়াজ কত করে কিনেছেন এবারে? 80 টাকা, 90 টাকা। গত বছর এই চাষিরা আমাদের চাষ করেছিল সুন্দর পেঁয়াজ, 2 টাকা 3 টাকা কিলো বিক্রি করেছে। আমি জিজ্ঞেস করলাম কত করে, বলে দাদা 2 টাকা 3 টাকা। সুইসাইড করেছে চাষিরা, খরচা ওঠেনি। সেই চাষিকে 80 টাকা 90 টাকা পেঁয়াজ কিনতে হচ্ছে। কি দোষ করেছে তারা? চাষি বিক্রি করবে 3 টাকা, কিনবে 80 টাকা। আলু বিক্রি হবে 5 টাকা, কিনতে হবে 45 টাকা। এবারে আলুর বীজ ডবল দাম হয়ে গেছে। 40-50 টাকা থাকতো, 90 টাকা 100 টাকা করে আলু 1 কিলো বীজ আলু ধান এই লাগানো হচ্ছে। আলু আমি গেছিলাম, 1 কিলো আলু বীজ 100 টাকা দাম। আর যখন আলু উঠবে বিক্রি হবে 500 টাকা, 5 টাকা। তো চাষি কিনবে 100 টাকা কিলো, খাওয়ার জন্য কিনবে 45 টাকা কিলো, বিক্রি হবে 5 টাকা কিলো। যে কোল্ড স্টোরেজ আছে, গত 12 বছরে কোন নতুন কোল্ড স্টোরেজ পশ্চিমবাংলায় তৈরি করেন এই সরকার। কেন করেন? কোল্ড স্টোরেজে চাষিদের রাখতে দেওয়া হয় না, তাদেরকে বন্ড দেওয়া হয় না। নিয়ম হচ্ছে ধান বিক্রি করবে সে যার কাছে জমির পর্চা আছে, মানে জমির মালিক। যারা বিক্রি করছে সরকারকে, তাদের কোনো জমি নাই, তারা ফর্জি অ্যাকাউন্ট করে রয়েছে, ফ্রড, সেইখানে বিক্রি হচ্ছে। চাষি পয়সা পাচ্ছে না, লুট হচ্ছে। আর এই লুটের একটাই কারণ, রাজনীতি, পার্টিকে চালানো, সরকার ধরে রাখা। এর পরিবর্তন দরকার আছে। দেখুন, এই কৃষি আইন হয়েছে, কোথাও বিরোধিতা হয়নি। পশ্চিমবাংলায় আমরা প্রত্যেক বিধানসভা মিছিল করছি 10-12 হাজার লোকের, 25 লাখের বেশি লোক আমাদের মিছিলে হেঁটেছেন। দিদিমণি বিরোধিতা করছেন আইনের। আমি বলছি 10,000 লোকের কলকাতায় একটা চাষিদের মিছিল করে দেখান, আপনার সঙ্গে চাষি আছে, কেউ আসবে না। 200 লোকের মিছিল করেছিলেন, সব দালালদের নিয়ে।
যারা 1200 টাকা ধান কিনে 1700 টাকা বিক্রি করে 250 টাকা দিদিকে চাঁদা দেয়, তারা মিছিল করেছিলেন। সারা ভারতবর্ষের চাষিরা খুশি যে এতদিন আমাদের লুট করা হচ্ছিল, শোষণ করা হচ্ছিল, আমরা বেঁচে গেলাম। কিছু পাঞ্জাবের চাষি কারা? অমরেন্দ্র সিং এরকম নেতা, 300-400 একর জায়গা আছে, আমাদের এখানে চাষিদের 3 একরও জায়গা নেই। এই বড় বড় চাষিরা সেই জমি কিছু লোককে ভাগে দেয় কন্ট্রাক্টে। আগে 1 একরের ভাড়া ছিল 15,000, এখন হচ্ছে 45,000 বছরে চাষ করার জন্য একবার। সেই বেচারা যারা চাষ করে তাদেরকে শীতের মধ্যে দিল্লিতে বসিয়ে দিচ্ছে, তাদের নামে জমি নেই, ওদের জমি চাষ করে, ওদের টাকায় খেয়ে ওদের দিচ্ছে, জমি পাবে না, আর ওরা যা দাম দেয় সেই দামে বিক্রি করতে হয় গম চাল। আর দিদিমণিদের কাছে এখানকার কৃষকরা নাই, তাই দিদিমণিরা সিপিএম এরা কাছে দিল্লিতে ওদের সঙ্গে ছবি তুলতে, আরে হিম্মত থাকলে এখানে ছবি তোলো না, কিছু কৃষককে নিয়ে আসে। কৃষকদের সঙ্গে যে 2 নম্বরই করেছে তোমরা। সবচেয়ে 3 ফসলের জমি সিঙ্গুরের সিপিএম নিয়ে নিয়েছিল ন্যানো ফ্যাক্টরির জন্য, টাটার জন্য, আর দিদিমণি সেটাকে পাথরে ছেড়ে দিলেন, ভেঙে দিলেন। 1000 একর জায়গা পড়ে আছে, চাষ হয়। আপনি যান, যখন ধান চাষ হয় চারিদিকে সবুজ, মাঝখানে কাশফুল ফুটে আছে দিদি শাড়ির মতো সাদা। কেন? আশেপাশে হাজার হাজার একর জমি বিক্রি হয়ে গেছে, কারণ ওই বড় একটা কারখানা হবে, সহায়ক শিল্প হবে, নাট বল্টু ওয়াসার এগুলো তো অন্য কারখানা থেকে দেয়, তৈরি হয় না ওখানে। সে জমি পড়ে আছে, কারণ ওই কারখানাটাই হলো না। আর এখানে যখন টাটাকে দিদি তাড়িয়ে দিলেন, 24 ঘন্টার মধ্যে গিয়ে গুজরাটে জায়গা পেয়ে গেল। মোদীজি তখন ওখানে মুখ্যমন্ত্রী ছিলেন, সেখান থেকে ন্যানো তৈরি হয়ে আমাদের এখানে আসছে। শৌচালয়ের টাকা, বাড়ির টাকা, আমফানের টাকা লুট, ওরাও বুঝে গেছে বেশি দিন নাই, যাওয়ার আগে লুট করে যা, লুটে নে সব। আর 6 মাস আছে, 4 মাস আছে, খেয়ে নেন। প্রধানমন্ত্রী জানতেন গরিব মানুষের কি চাই, একটা বাড়ি চাই, একটা শৌচালয় চাই, খাওয়ার জন্য চাই। এই যে মহামারী হলো, 1 বছর চলে গেল আমাদের জীবন থেকে, আমরা বেরোতে পারিনি, কলকারখানা বন্ধ, রাস্তাঘাট গাড়ি ঘোড়া বন্ধ, যাবে কোথায় মানুষ? প্রধানমন্ত্রী কোথাও বেরোবেন না, আপনারা বেরোলে অসুস্থ হয়ে যাবেন, আমরা আপনার ব্যবস্থা করছি, বাড়িতে রেশন পৌঁছে দেবো, রেশনেরও। খালি তো চাল ডাল খাওয়া যায়, রান্না কি করবো? আগে উনি সবাইকে ফ্রিতে গ্যাসের কানেকশন দিয়েছেন, বলছেন ফ্রিতে গ্যাসের সিলিন্ডার দেবো, 3টা দিয়েছেন কি না? তো সিলিন্ডার হলো, চাল ডাল হলো, তো অতদিন তো চলবে না, তো তেল নুন কিনতে হবে, বাজার করতে আরো 500 টাকা প্রতি মাসে, দিয়েছেন কি না? যে মায়েরা জনধন অ্যাকাউন্ট খুলেছিলেন, যে গ্যাস পেয়েছিলেন, সবাইকে 500 টাকা করে দিয়েছেন। তো মানুষের বাঁচার জন্য যা যা দরকার আছে সেটা প্রধানমন্ত্রী দিয়েছেন। যারা গরিব, খুবই অসহায়, বিকলাঙ্গ মহিলা বা যারা বৃদ্ধ, তাদেরকেও ভাতা দিচ্ছেন, কিন্তু এখানে আমরা পাচ্ছি না। প্রধানমন্ত্রী সারা দেশের জন্য করেছেন। যে কৃষকরা প্রতি বছর তাদের ক্ষতি হয়, চাষ করতে চাইছে না কেউ, শহরে চলে আসছে 5,000-7,000 টাকা বেতন পাওয়ার জন্য, কি করবে? কিছুই নেই কাজ। তাদের কথা প্রধানমন্ত্রী ভেবেছেন যে কৃষকরা ক্ষতি হয় চাষে, তাদেরকে বছরে 6,000 টাকা অনুদান দেওয়া হবে, কারণ ঠিক সময় যদি পয়সা না থাকে, বীজ কেনা যায় না, সার কেনা যায় না, চাষ হয় না। তো 6,000 টাকা বছরে, গত বছর 6,000, এবছর 6,000, আরো মহামারীর জন্য 2,000, 14,000 টাকা করে দেশে 9 কোটি কৃষক পেয়ে গেছেন, কিন্তু বাংলার একজনও পায়নি। নিয়ম হচ্ছে এখানকার সরকার নাম পাঠাবে, অ্যাকাউন্ট নম্বর পাঠাবে, অ্যাকাউন্টে টাকা আসবে। দিদিমণি বলছেন আমার লাভ কি, ভাইরা কাটমানি পাবে না, অতএব আর নামটা পাঠাননি। বাংলার কৃষকরা বঞ্চিত হচ্ছে। কি করেছে গরিব চাষিরা? আপনার 14,000 টাকা বঞ্চিত করলেন, কেন দিচ্ছেন না? আপনি দিতেও পারবেন না, দিতেও দেবেন না। আমরা যারা গরিব মানুষ, চিকিৎসার জন্য জমি বাড়ি বিক্রি করি, গয়না বন্ধক দিই, বাবা মা ঠাকুমা অসুস্থ হয়ে গেলে বাঁচাতে হবে। এই যে বাইপাসের ধারে শহর লেগে এত বড় বড় হসপিটাল হয়েছে, নিউ টাউনে হয়েছে, সব ঠিক আছে, কিন্তু গেলে আগে 20,000 টাকা জমা দিন, নাহলে টেস্টই হবে না। কি হয় কিনা? তার কাছে 20-30,000 টাকা আছে। যদি আয়ুষ্মান যোজনার বীমা থাকতো আমাদের কাছে, প্রধানমন্ত্রী বলেছেন একটা গরিব পরিবারকে বছরে 5 লাখ টাকা দেওয়া হবে। কোনো চিন্তা ছিল না, 2 লাখ 4 লাখ 5 লাখ খরচ আপনি লিখে দিয়ে কার্ড নম্বর দিয়ে চলে আসুন, সরকার টাকা পেমেন্ট করবে। আর সারা দেশের প্রায় 1,50,00,000 লোক এর সুবিধা পেয়ে গেছে। আমরা চিকিৎসা করতে ভেলোর যাই, চেন্নাই যাই, বেঙ্গালুরু যাই, মুম্বাই যাই, সেখানে তো কোনো দিদির স্বাস্থ্য সাথী কার্ডও চলবে না। দিদি কার্ড দিয়েছেন, কোনো চিকিৎসা হয় না। প্রাইভেট হসপিটাল ওই কার্ড নিয়ে গেলে দেখা যাবে যে এই কার্ড চলে না, ওই কার্ডে 1 কিলো চালও পাওয়া যায় না রেশনে, এমন কার্ড দিয়েছেন। আমার বলছেন 7.5 কোটি দেবেন, কত বোকা বানাবেন? আর মোদিজি দিচ্ছেন যে টাকাটা, সেটা দিয়ে দিচ্ছে না। দিন, গরিব মানুষ 5 লাখ টাকা পাবে, নিশ্চিন্তে থাকবে, জমি বাড়ি বিক্রি করতে হবে না। ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে আপনি চিকিৎসা করার টাকা পেয়ে যাবেন, সেখান থেকে বঞ্চিত করে রেখেছেন।
কিছু করবেন না মনে হচ্ছে যেন কিছু করতেও দেবেন ওনার ভয় যদি মোদির টাকা পায় মোদিকে ভোট দেবে। আরে না পেয়েও তো টাকা দিয়েছিল। 2,17,00,000 ভোট আমরা পেয়েছি এবার ইলেকশনে। দিদিমণি 2,47,00,000, 2,30,00,000 আর 2,47,00,000, 17 লক্ষতে এগিয়েছিলেন, এখন উল্টো হয়ে গেছে। মানুষ সব বোঝে, কিছু লুকিয়ে রাখতে পারবেন না আপনি। তাই কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প হয়েছে তার লাভ সারা দেশের লোক পাচ্ছে, বাংলার লোক পাচ্ছে না। এটা তখনই সম্ভব হবে যখন টিএমসি কে হাঁটিয়ে এখানে বিজেপি সরকার হবে। তাহলে কেন্দ্রের কোনো প্রকল্পের লাভ পাবো না। আজকে ধরুন প্রায় 40 বছর ধরে, 45 বছর ধরে সিপিএম আমল থেকে কথায় কথায় কেন্দ্র সরকার জবাব দাও। আরে জবাব কি দেবে? কি করেছো তোমরা? কলকারখানা বন্ধ করে দিচ্ছ, কাজকর্ম নেই, চাকরি বাকরি নেই। চাকরি করতে গেলে ছেলেপুলেকে গুজরাটে যেতে হবে, মহারাষ্ট্রে যেতে হবে, হরিয়ানায় যেতে হবে। পড়াশোনা করতে গেলে চেন্নাই যেতে হবে, ব্যাঙ্গালোর যেতে হবে। চিকিৎসা করতে হবে ভেলোর যেতে হবে, মুম্বাই যেতে হবে। তাহলে এখানে কি করবে? বাড়িতে বুড়ো বাবা মাকে ছেড়ে, বাচ্চাকে ছেড়ে, বউকে ছেড়ে আমাদের ছেলেরা চলে যাচ্ছে চাকরি। 40 লক্ষ এরকম বাইরের লেবার আছে। আর লকডাউনে জানা গেল শহরে শহরে হাজার হাজার বাঙালি ছেলেরা আটকে আছে। কোন ট্রেন দিদিমণি চালালেন না। সারা দেশে সব রাজ্য হাজার হাজার ট্রেন চালিয়ে বাড়ি দিয়ে গেল তার লোকেদের, যে আটকে আছে এত মাস ধরে, মন খারাপ, ডিপ্রেশন হয়ে যাচ্ছে, বাড়ির লোকের সঙ্গে দেখা করে আসবে। সরকার গরিবের জন্য সরকার, গরিবের জন্য নিবেদিত সরকার। তাই দেখুন, যে কথা কেউ ভাবেনি, বাড়িতে একটা পাক্কা পায়খানা চাই, ছোট বাড়ি কুঁড়ে ঘর হোক, কিন্তু মানুষের সম্মানের জন্য, স্বাস্থ্যের জন্য দরকার আছে। মায়েদেরকে রাস্তাঘাটে মাঠে যেতে হয়, বৃষ্টি বাদল হলে অসুবিধা, অসুস্থ হলে কোথায় যাবে? একজন প্রধানমন্ত্রী প্রথম যেটা প্রাথমিক রিকোয়ারমেন্ট সেটা যে প্রত্যেক ঘরে শৌচালয় হোক। স্বচ্ছ ভারতের নামে কোটি কোটি পায়খানা সারা দেশে বানানো হচ্ছে। যার কাছে জায়গা আছে কিন্তু বাড়ি করতে পারেনি, কাঁচা বাড়িতে থাকে, খড়ের চাল, টালির চাল, টিনের চাল, তার ইচ্ছা আছে পাকা ছাদ হোক মাথার উপরে, কেউ করতে পারেনি। প্রধানমন্ত্রী দিয়েছেন, সেই মানুষটা স্বপ্ন পূরণ করেছেন। 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা দিচ্ছেন। দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় লোক পাচ্ছে না, কারণ আগে 20,000 টাকা, 30,000 টাকা দিতে হবে তবে বাড়ি পাবে। কি এই যে আমফান হলো, হাজার হাজার বাড়িঘর উড়ে গেল, আমাদের এখানে হয়েছে, ক্ষতি হয়েছে। আপনি একটু সুন্দরবন এলাকায় যান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ পর্যন্ত লেগেছে। মানুষ গাছের তলায় চলেছে, কি করবে? কিছুই নেই। একটা ত্রিপল পর্যন্ত পাই, লক্ষ লক্ষ ত্রিপল কিনা হলো সরকারি পয়সা, কোটি কোটি টাকা দিয়ে। মাটা হয়নি, কোথায়? সব টিএমসি নেতার বাড়ি খাটের তলায় রাখা আছে। ইলেকশন আসছে, বিতরণ হবে, ভোটটা দিবি, এই যে ত্রিপল। ফ্রি চাল এলো, চাল ডাল প্রধানমন্ত্রী পাঠাবে, তার সেখান থেকেও কাট হয়ে গেল অর্ধেক অর্ধেক। 5 কিলোর জায়গায় 2 কিলো চাল পেলে, 3 কিলো পেলে, বাকিটা গায়ে। ডাল তো পৌঁছলোই না, রাস্তায় গায়ে। গম এসেছে, 150 ট্রাক গম ধরা পড়েছে বনগাঁ বর্ডারে, যাচ্ছিল বাংলাদেশ। আমাদের চালচোর খাদ্যমন্ত্রী বললেন, ওটা কার আমরা জানি না। ও, আপনি ভুলে যান সব, যে যে গমটা এসেছিল গেল কোথায়? 150 ট্রাক। ভাবুন, 20-25 টন যদি একটা গাড়িতে হয়, কত কত টন ট্রাক, কত টন গম মানুষের পেট কেটে বিক্রি করা হচ্ছে। ভালো ভালো গম বাংলাদেশে চলে যাচ্ছে, ভালো চাল বাংলাদেশে চলে যাচ্ছে, পচা চাল আমরা খাচ্ছি 2 টাকা দিয়ে। এই যে লুট চলছে, মানুষ আর হতাশ হয়ে গেছে, কি করে পরিবর্তন হবে? ভারতীয় জনতা পার্টি বিকল্প দিচ্ছে। তো যদি ওই বাড়ি এক একটা গ্রাম, এক একটা বুথে 80, 90, 100টা বাড়ি হওয়ার কথা, কোথায় হয়েছে? আমি তো দেখতেই পাই। সারা দেশে হয়ে গেল 80 লক্ষ বাড়ি পশ্চিমবাংলাতে অ্যালট হয়েছে, তার টাকা এসে গেছে। কেন পাইনি? কাটমানি দিচ্ছে না, গেলে বলে আগে টাকা দেয়। আপনার নামে লিস্ট পেয়েছে, আপনি গিয়ে বলুন পঞ্চায়েতকে যে আমার বাড়ি, বলে আগে 20,000 টাকা দাও। আরে 20,000 টাকা থাকা তো আমি নিজেই বাড়ি করতে পারি, তোমার কাছে আসবো না। শৌচালয়ের লিস্ট আছে, বলছে আমার নাম আছে, দাও, বলে আগে 1,000 টাকা দাও। কি বলে কিনা? তাই হচ্ছে না। এতগুলো বাড়ি উড়ে গেল, ওখানে যদি পাকা বাড়ি হয়ে যেত এত ক্ষতি হতো না লোকের। প্রধানমন্ত্রী ওটাই দেখতে এসেছিলেন, যে পাঠালাম গেল কোথায়। দিদিমণি বলছেন টাকা নেই, টাকা নেই, 1 লক্ষ কোটি টাকা, কোনো হিসাব নেই, কোনো অ্যাসেসমেন্ট নেই। বলুন, বলছে আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। উনি তো জানেন দিদিকে ভালো করে, বলছে 1,000 কোটি টাকা দিচ্ছি, এটা কাজ চান, আমি দেখছি হিসাব করে। দিদিমণি বললেন 20,000 টাকা করে দেবো যার বাড়ি ভেঙে গেছে। লোক লাইন লাগিয়ে দিল বিডিও অফিসের সামনে, নাম লিখছে। তাহলে ব্যাংকে গিয়ে খোঁজ করছে, দাদা আমার টাকাটা এলো? 5 দিন 7 দিন গিয়ে বলছে কিসের টাকা? বলে দিদি বলেছেন 20,000 টাকা দেবেন। বলছে আপনি বিশ্বাস করেন দিদির কথায়? আইপি তো কোনো কথা রেখেছে? আপনি যান, ও টাকা পাকা নেই। আমরা রাস্তা ঘেরাও করলেন, টাকাটা গেল কোথায়? তারপরে লিস্ট বেরোলো, বিডিও অফিস থেকে কেউ লিস্ট বার করে দিল। টিএমসির প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তাদের মন্ডল প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, তার বউ, শালা, ভাই, ভাইপো, সবার নামে টাকা চলে গেছে।
চেঁচামেচি হলো, পুলিশ আমাদের পিটিয়েছে, কিন্তু প্রকাশ্যে এসে কোনো টাকা চুরি হয়েছে, দিদিমণি মানলেন হ্যাঁ চুরি হয়েছে, একটু ভুল হয়ে গেছে, অন্যের নামে ভুল করে টাকা চলে গেছে। ওই আমার নামে তো এলো না, আপনাদের নামে এসছে ভুল করে, খালি দিদির ভাইদের নামে যায় টাকা ভুল করে, আর প্রত্যেকবার এটাই হয়। তারপর মোদী বুঝলেন না, এর উপর বিশ্বাস করে আর টাকা দেননি। ইদানিং 3000 কোটি টাকা দিয়েছে না, দিদি ভেবেছেন যে পুজোর আগে টাকাটা আসবে, ভাইরা বোনাস পাবে, সেটা হলো না। এই পড়েছে, মায়েরা অনেক সংখ্যা এসেছেন, পিঠা হয়েছে বাড়িতে, পিঠে তৈরি হয়েছে, খেজুর গুড় তো এসেই গেছে। আরেকবার পিঠে খেতে আসবো, আজকে চা খেলাম। আমাদের সঙ্গে আজকে এই চায় চক্রে উপস্থিত সোমনাথ দা, মণিকাঞ্চন দা, আমাদের মন্ডল প্রেসিডেন্ট, আমাদের সমস্ত সিনিয়র কার্যকর্তারা উপস্থিত আছেন। আমি রোজ নতুন নতুন জায়গায় চা খাই, এক জায়গায় আমার চা খেতে ভালো লাগে না, কোথাকার চা কেমন গরম সেটা দেখে গিয়ে। এখনো এখানে গরম যথেষ্ট হয়নি, আমার মনে হয় আজ থেকে হয়ে যাবে। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে মানুষের, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার ফিরে দেওয়ার আন্দোলন করছে। পশ্চিমবাংলায় আমরা সেই জন্যই এখানে রাজনৈতিক আন্দোলন করছি যে এখানে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। 1975 সাল থেকে পশ্চিমবাংলায় গণতন্ত্র নাই। সিদ্ধার্থ বাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ইমার্জেন্সি হয়, ইন্দিরা গান্ধীর আমলে সেই যে গণতন্ত্র হরণ করা হয়েছে। বাকি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে, নির্বাচন হচ্ছে, লোক ভোট দিচ্ছে, সরকার হচ্ছে, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট অব্দি ভোট হচ্ছে। পশ্চিমবাংলায় ভোট হয় না, ভোটে নমিনেশন করতে দেওয়া হয় না, নমিনেশন হলে প্রচার করতে দেওয়া হয় না, প্রচার করলে ভোট দিতে দেওয়া হয় না। শুধু তাই নয়, ভোট দেওয়ার পরেও যেদিন ভোট গণনা হয় সেদিন ভোটকে লুট করানো হয়, পঞ্চায়েত ভোট আমরা দেখেছি। তাই যেখানকার মানুষ ভারতবর্ষের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করলেন, প্রাণ দিলেন, সেই বাংলার মানুষ আজকে গণতন্ত্রহীনতায় ভুগছে। ব্রিটিশদের সময় যা পরাধীন, তার চেয়ে বেশি পরাধীন আমরা এখন। এখানে চায়ের দোকানে দাঁড়িয়ে এখানকার সরকারের বিরুদ্ধে বলা যাবে না, মার খেতে হবে, পুলিশ কেস করে দেবে, সন্ধ্যাবেলা বাড়িতে পুলিশ চলে আসে। এখানে রাস্তা হচ্ছে না, সেটা বলা যাবে না, কেন্দ্রের পাঠানো টাকা লুট হয়ে যাচ্ছে, কাটমানি হয়ে যাচ্ছে, সেটা বলতে গেলে কেস খেতে হবে। 29,000 কেস চলছে আমাদের কর্মীদের নামে, খালি এই অন্যায়ের প্রতিবাদ করেছে বলে। রাস্তার প্রতিবাদের জন্য মার খেতে হয়েছে আমাদের। এখানে রাস্তা করতে গিয়ে কর্মীরা মার খেয়েছেন, যা ইচ্ছা দিয়ে দেবে জিনিস, সে নোনা ইট হোক, ধুলো মেশানো বালি হোক, আর ঢিমে ধরে যাওয়া সিমেন্ট, আপনি কথা বলতে পারবেন না, তাহলে মার খেতে, বাড়ি ভেঙে দেবে। এই কথা বলবো বলে আমরা সভা করবো, জায়গা দেবে না, পারমিশন দেবে না, বাইকে পারমিশন দেবে না, ঝান্ডা লাগালে ছেড়ে দেবে। এটা গণতন্ত্রে চলতে পারে না। পাশেই রাজ্য বিহারে নির্বাচন হয়ে গেল, 4 বার এটা নিয়ে বিজেপি জিতলো, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আমরা ঘোষণা করেছিলাম উনি আমাদের অ্যালায়েন্স পার্টনার, যদি পার্টি জিতে নীতিশ বাবুই মুখ্যমন্ত্রী হবেন, তার চেয়ে ডবল সিট আমরা জিতেছি, কিন্তু কথা দিয়েছি, কথা রেখেছি, উনি মুখ্যমন্ত্রী হয়েছে। ভারতীয় জনতা পার্টি নীতি আদর্শ কর্মপদ্ধতির উপরে দাঁড়িয়ে রাজনীতি করে। আমাদের একটা সংবিধান আছে, যেমন দেশের সংবিধানকে মানি, পার্টির মধ্যেও সংবিধান আছে। দেশে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট মানি, নিজের দেশের মধ্যে ডিসিপ্লিনারি অ্যাকশনের কমিটি আছে। কিন্তু যে পার্টি এখানে রাজত্ব করছে, না তার কোনো সংবিধান আছে কিনা আমি জানি না, না কোনো রীতি আছে, না কোনো ডিসিপ্লিন আছে, না পার্টির মধ্যে কোনো গণতন্ত্র আছে। যে পার্টিটার মধ্যে গণতন্ত্র নাই, সে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে, কে বিশ্বাস করে? তাই ওই পার্টি থেকে আজকে মানুষগুলো পালিয়ে আসছে, ওখান থেকে পালিয়ে এসে নিঃশ্বাস নিচ্ছেন। একটা পার্টিকে মানুষ এখানে সম্পূর্ণ বহুমত দিয়েছে, 294 মধ্যে 211 সিট জিতেছেন, আরো 10-12টা ভাঙিয়ে নিয়ে এসছেন। তারপরে সরকারটা কখন পড়ে যাবে একটা ভয় হচ্ছে। সরকারের মন্ত্রী যারা পালিয়ে যাচ্ছে, এমএলএ পালিয়ে যাচ্ছে, এমপি পালিয়ে যাচ্ছে, এখন তো পঞ্চায়েত পুরসভার যারা কাউন্সিলর, চেয়ারম্যান, প্রধান, তারাও পালিয়ে আসছে। 3 জন মেয়র এই পার্টির পদত্যাগ করেছেন। এখানকার মেয়র সব্যসাচী বাবু, কলকাতার মেয়র শোভন বাবু, আর অতি সম্প্রতি আসানসোলের মতো বড় শহরের মেয়র ওখানকার তেওয়ারি, তিনিও পদত্যাগ করেছেন। কেন এই দুরবস্থা হচ্ছে? এর জন্য বিজেপিকে দোষ দেওয়া হচ্ছে। আরে বিজেপি কি দোষ আছে ভাই? তোমার লোক তোমার সঙ্গে যদি না থাকে তাহলে আমার দোষ। ধরে রাখতে পারছো না, মানুষকে সম্মান দেবে না, অধিকার দেবে না, কথা বলার সুযোগ দেবে না, কে থাকবে এখানে?
ছেলেপুলেই বাড়িতে থাকতে চায় না, অত্যাচার করলে পালিয়ে যায়। আর একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের নাগরিকরা কেন মাথা নিচু করে বাঁচবে? 18,000 এমপি হয়ে গেছে, আজ কানের কাছে নিঃশ্বাস ফেলছি আমরা। তাই ওখানে যে মানুষগুলি চাইছেন যে পশ্চিমবাংলার জন্য স্বাধীনভাবে কাজ করবেন, উন্নয়নের জন্য কাজ করবেন, তারা আজকে মনে হচ্ছে আজকে বিজেপিতে গেলে সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ আছে, তাই ছেড়ে চলে আসে। দিদিমণি বলছেন ভয় দেখাচ্ছে, আমরা ভয় দেখাই না। কি ভয় দেখাবো? 3 জন এমপি মুকুল দাস, সৌমিত্র খান, অনুপম হাজরা গত লোকসভার আগে লোকসভা থেকে রাজ্যসভা থেকে রিজাইন করে চলে এসেছিলেন আমাদের পার্টি। তখন আমাদের 2 জন এমপি ছিলেন, 3 জন এমএলএ ছিলাম আমরা। সে পার্টিতে কিছুই পাওয়া ছিল না। কেন এসছে? সম্মানের জন্য এসছে, স্বাধীনভাবে কাজ করার জন্য এসেছিল, তাদেরকে আমরা সুযোগ দিয়েছি। আর আজ ঝাঁকে ঝাঁকে লোক আসছে, একসঙ্গে একদিনে 10 জন এমএলএ চলে এলো। তার আগে আরো 10 জন এমএলএ, 12 জন এমএলএ জয়েন করেছিল। তারা আটকাতে না পেরে আমাদের এমএলএ কে হত্যা করলো, হেমতাবাদে মেরে টাঙিয়ে দিল গাছে। 20-22 বছরের যুবকদেরকে খুন করা হচ্ছে, গাছে টাঙিয়ে দেওয়া হচ্ছে, বলছে সুসাইড। এসপি নিজে দাঁড়িয়ে থেকে দেখে বলেছে সুসাইড করেছে। আমি ভাই তুমি কি জ্যোতিষ জানো নাকি? ডেড বডিতে হাত দিলে না, নামালে না, পোস্টমর্টম করলে না, ঘোষণা করে সুসাইড কেস। আর লিখে দিচ্ছে, আগের থেকে লেখা আছে, কি সই করেছে ডাক্তার। এই যে গণতন্ত্রকে গলা টিপে মারা হচ্ছে, বিরোধীদেরকে পুলিশে দিয়ে আটকে, কেস দিয়ে পিটিয়ে মেরে আটকাবার চেষ্টা হচ্ছে বিজেপিকে। কিন্তু সম্ভব হয়েছে কি? আটকাতে পেরেছে বিজেপিকে? ভারতীয় জনতা পার্টি খালি এখানে সারা দেশে আছে। দেশের মানুষ বিজেপিকে জানেন আর বিজেপিকে চেনেন, বিজেপির কাজ দেখেছেন, তাই বারবার ভোট দিচ্ছেন। এক একটা রাজ্যে 4বার 5বার সরকার করেছি আমরা। কেন্দ্রে 2য় সরকার লোক, আগের চেয়ে ভোট বেড়েছে। আগে 17 কোটি ভোট পেয়েছিলাম 14 সালে, এবার 24 কোটি হয়। 282 থেকে 303 আসন, আর পশ্চিমবাংলায় 2 থেকে 18 হয়েছে। এই দিদি এবং তার ভাইরা বলেছিলেন 2019 বিজেপি ফিনিশ, বলেছিলেন কি না? কি হলো? কে ফিনিশ হচ্ছে? আমি বলেছিলাম দিদি দেখবেন 2019 বিজেপি কি জিনিস। আজ দিদি বুঝতে পারছেন বিজেপি কি জিনিস। খাওয়া দাওয়া ঘুম উঠে গেছে। ওনারা বলেছিলেন 42-এ 42 চাই, বিজেপি হাটাও, বাংলা বাঁচাও। আমরা বলেছিলাম 19-এ হাফ আর 21-এ বাংলার মানুষ হাফ করে দিয়েছেন। 21-এ সাফ হবে, তার কাজ চলছে। তার আগে তো টিএমসি সাফ হবে, শুরু হয়ে গেছে ওখান থেকে। এই ধরনের অগণতান্ত্রিক স্বৈরাচারী পার্টি বাংলায় লোকে স্বীকার করবে না। তখন বাধ্য হয়েছিল সিপিএম এর অত্যাচারে, দম বন্ধ হয়ে যাচ্ছিল, কথা বলা যাচ্ছিল না, কোনো পার্টি করা যাচ্ছিল না। তাই বাধ্য হয়ে লোকে টিএমসি তে গেছিল, মমতা ব্যানার্জির কাছে গেছিল। কিন্তু তার চেয়ে বড় ধোঁকা হয়েছে, সে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে পড়ে গেছিল। বিকল্প খুঁজছিল, কেউ ছিল না, কি করবে? আজ ভারতীয় জনতা পার্টির লোকেরা লড়াই করেছে, আপনাদের মতো সাধারণ কর্মীরা লড়াই করেছেন, প্রাণ দিচ্ছেন। 132 জনের প্রাণ গেছে। লোক বিশ্বাস করছে হ্যাঁ বিজেপি পারবে। বিজেপি ফাঁকা কথা বলে না, আজ করেছে। তাই ভারতীয় জনতা পার্টির মানুষ, কার্যকর্তাদের যে বলিদান, যে তপস্যা, যে ত্যাগ, এটা সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলায় লোককে প্রভাবিত করেছে। মোদীজি খালি বলেননি, মোদী করে দেখিয়েছেন। আর উনি সাধারণ মানুষের জন্য বলেছেন। কোথায় যাবেন আমি কি করে বলবো? উনি ইন্টারন্যাশনাল ফিগার, আমাদের ভিআইপি, বোর্ডের চেয়ারম্যান, সব জায়গায় যেতে পারেন। আর সেই একই মঞ্চে অমিত শাহ, এর আগেও অনেক মন্ত্রীর সঙ্গে, অনেক প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছেন বোর্ডের চেয়ারম্যান। আমাদের আনন্দের কথা যে বাঙালি আজকে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যদি কোথাও বসেন তো আপত্তি কি আছে? 8 তারিখ আমরা সভা ডেকেছিলাম, সেই জন্য যাচ্ছেন না। অনেক জায়গায় যাওয়া বন্ধ হয়ে যাবে, দেখুন যা হবে কালীঘাটেই হবে। আর হয় এখন মুখ্যমন্ত্রী বললে কেউ বিশ্বাস করবে কি? শিল্প যদি তুলে দেওয়ার সার্টিফিকেট পেয়েছেন, তিনি শিল্প বানাবেন, 10 বছর কটা শিল্প করেছেন, লিস্ট দিন, তাহলে লোকে বিশ্বাস করবে। ঠিক আছে, তো কোর্টে যান ওনারা, তার তো বিচার চলছে, যে দোষী হবে তাকে সাজা পেতেই হবে। ওনার পার্টিটা তো উঠে যাবে। সিবিআই যেভাবে অ্যাক্টিভ হয়েছে আর অন্যান্য সংস্থা, তার কোন নেতার নামে কেস নেই, কে দুর্নীতিতে নেই? পঞ্চায়েত থেকে পার্লামেন্ট মেম্বার সবাই তার মধ্যে যুক্ত। আমরা, আমাদের সুপ্রিম কোর্টের আস্থা আছে, সিবিআইয়ের উপর আস্থা আছে। যেহেতু ইনকোয়ারি চলছে, ঠিক সময় তার তথ্য আসবে সামনে। অমর্ত্য সেন আজ ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে মমতা ব্যানার্জির রাজত্ব। আজকে অমর্ত্য বাঁচাও নয়, মমতা বাঁচাও আন্দোলন চলছে। এই বুদ্ধিজীবীরা এতদিন শীত ঘুমে ছিলেন, হঠাৎ জেগে উঠেছেন, কারণ মমতা ব্যানার্জির সিংহাসন টলমল করছে, তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ, বাংলার মানুষ আজকে মমতার বিরুদ্ধে।
যে বুদ্ধিজীবীরা এই মমতা ব্যানার্জির পক্ষে দাঁড়াচ্ছেন তারা আগের কথা ভেবে চিন্তাভাবনা করুন। সাধারণ মানুষের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে যাবেন না। সিঙ্গুরে কেন, সারা পশ্চিমবাংলায় শিল্প হবে। আমরা করেছি সব জায়গায়, এখানেও করব। চলুন, ধন্যবাদ। আগে তো বিজেপিতে জয়েন করতে হবে, তো এটা টিএমসি নয় যে কেউ এসে হয়ে যাবে। জয়েন করতে হবে, খাটতে হবে, কাজ করতে হবে। তার যোগ্যতা থাকলে নিশ্চয়ই তাকে মানুষ যদি স্বীকার করে, পার্টি তাকে মাথায় করে রাখবে। আমার তো ভাই জানা নেই সৌরভ গাঙ্গুলি কী করবেন না করবেন। তিনি একজন সম্মানীয় নাগরিক, আমাদের ক্যাপ্টেন ছিলেন, আর ভিআইপি বটে। রাজ্যপালের সঙ্গে যে কেউ দেখা করতে পারে। আমি জানি না এর মধ্যে রাজনীতি আছে কি না, আর আমার কিছু জানাও নেই এই ব্যাপারে। কেউ বলেছি সবাইকে বিজেপি আহ্বান করছে, আর শুধু তাই নয়, যারা সফল ব্যক্তি সমাজের সঙ্গে আছেন তাদের রাজনীতিতেও আসা উচিত। রাজনীতির এই যে দুরবস্থা, তার পরিবর্তন দরকার, তার জন্য ভালো লোকেদের দরকার। যে কেউ এলে আমাদের সুবিধা হবে। বিজেপি তৈরি আছে সবাইকে নেওয়ার জন্য আর লড়াইয়ের জন্য। যারা যারা আমাদের সঙ্গে আসবেন সবাইকে ওয়েলকাম। অখিলগিরির ভাগ নেই তো এর মধ্যে? একদিন চুপ ছিল কেন? 700 কোটি টাকার দুর্নীতি অখিলগিরি আগে বলেননি কেন? মুখে বলে কোনো লাভ নেই। ততদিন তার সবার আইন আছে সবার জন্য, সেখানে যাওয়া উচিত। পাবলিককে বোকা বানিয়ে কতদিন চলবে? আর যদি সত্যিকারে কিছু দুর্নীতি থাকে সবাইকে বিচারের সামনে আসতে হবে। করুন ওনারা হিম্মত থাকলে। আমরা কাউকে বাঁচাবো না, কাউকে মারবো না। দেশের আইন আছে, কোর্ট আছে, সংবিধান আছে, আর সমস্ত কেস নিয়ে সুপ্রিম কোর্টের আদেশে সিবিআই তদন্ত করছে। সেজন্য কেউ পার পাবে না। আর অভিষেক ব্যানার্জি কাউকে বলে দিলে সেই চোর হয়ে যাবে, এরকম আমরা মনে করি না। সেজন্য তাদের যদি এরকম কিছু বলার থাকে সেটা কোর্টে যান। যেমন আমরা সুপ্রিম কোর্টে গেছি নারদ সারদা নিয়ে, সেখানে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন। তো কোর্টের উপর যাদের ভরসা নেই তারা পাবলিকের সামনে মিথ্যা কথা বলে। সেজন্য ওখানে গিয়ে যান। আমি যেমন ওনার বিরুদ্ধে কোর্টে গেছি, উত্তর দিন কি সে নিয়ে কেসও চলছে, কোর্টে কেস হয়েছে, তদন্ত চলছে, তাদের কাছে ডকুমেন্ট যা আছে দিন। আমরাও তো বলেছিলাম, আমরাই সেই ভিডিওকে প্রকাশ্যে নিয়ে এসেছি। আমরা দুর্নীতির বিরুদ্ধে আছি, দুর্নীতি যারা করবে তাদেরও বিরুদ্ধে আছি। প্রমাণ করুন, তাদেরও দায়িত্ব আছে যারা দুর্নীতি করে তাদেরকে প্রমাণ করার। হয়তো সেই সুযোগে টিএমসি পার্টিটাই উঠে যাবে। সবার আগে সব খবর পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বাংলা মেডা অফিসিয়াল।